প্রিয় দর্শক, আপনারা জানেন যে কক্সবাজার থেকে প্রথম যুক্ত হওয়া অনলাইন টেলিভিশন ভয়েস মেরিনা, আর এই ভয়েস মেরিনা লাইভ স্টুডিওতে প্রতিদিনকার মতো আজকের আয়োজন হচ্ছে সংবাদ বিষয়ক পর্যালোচনা। কক্সবাজার থেকে যে সংবাদপত্র প্রকাশিত হয় দৈনিক, সেসব দৈনিক নিয়ে আমরা আজ আলোচনা করব। আর এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী কবি শামীম আক্তার, উপস্থিত রয়েছেন ইকরাম চৌধুরী টিপু, জেলা প্রতিনিধি এনটিভি এবং বার্তা সম্পাদক দৈনিক আজকের দেশ বিদেশ। তার প্রথমেই আমরা কিছু সংবাদ শিরোনাম নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দৈনিক কক্সবাজার পত্রিকার যে শীর্ষ সংবাদ রয়েছে, জেলা আওয়ামী লীগের কমিটি চূড়ান্ত। এখানে দুজন নেতার ছবি দেওয়া হয়েছে। সভাপতি হিসেবে সালাউদ্দিন আহমেদ সিআইপি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুজিবুর রহমান। অন্যদিকে গতকাল থেকে সড়ক দুর্ঘটনা সংবাদটি রয়েছে সেকেন্ডলি। আর এখানে আরেকটি রাজনৈতিক বিশ্লেষণমূলক আলোচনা রয়েছে। নির্বাচনের হাওয়া কক্সবাজার ৩ চতুর্থ পর্ব তাদের। এটা বিএনপিতে একক প্রার্থী, আওয়ামী লীগে একাধিক। এই হচ্ছে দৈনিক কক্সবাজার পত্রিকায় যারা বিক্রম চৌধুরী টিপু জেলা আওয়ামী লীগের কমিটি চূড়ান্ত বলা হয়েছে। এখানে তাদের যে মূল শীর্ষ সংবাদ, এই বিষয়টি নিয়ে গতকাল থেকে কানা ঘোষণা চলছে। আসলে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ধন্যবাদ। আসলে আমরা বেশ কিছুদিন আগে থেকে দেখতেছি যে জেলা আওয়ামী লীগ কমিটি করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছিল যে সম্মেলন হবে, কক্সবাজারে সম্মেলন হবে এখানে, কিন্তু পরপর 5টি সম্মেলনের তারিখ তারা দেওয়া হয়েছিল। 5টি সম্মেলনে তারা করতে পারেনি, 5টি ডেটে তারা করেনি। পরে সেন্ট্রাল আওয়ামী লীগের কেন্দ্রীয় লেভেল থেকে ঘোষণা করা হলো যে এটা সম্মেলন হবে না, যেহেতু নির্বাচনী একটা প্রক্রিয়া হলে তারা সর্বশেষ এই 9 নভেম্বরের সম্মেলন তারিখ ছিল, কিন্তু তারা সম্মেলন করতে পারেনি। তো কেন্দ্র থেকেই চূড়ান্ত একটা সিদ্ধান্ত কমিটি ঘোষণা করবে, এরকম একটা আমরা কানাঘোষণা শুনছিলাম। গতকাল জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রীর সাথে দেখা করেছেন জনগণ মিলিয়ে। তিনি যখন শ্রীলঙ্কার রাজধানী কমনওয়েলথ সম্মেলনে যাওয়ার প্রস্তুতি করছি, তো আমরা যতটুকু আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ করে যতটুকু জানতে পেরেছি, আসলে তারা নেত্রী বলে দিচ্ছেন তোমরা কাজ করো, আমি শ্রীলঙ্কা থেকে এসে। আচ্ছা, আপনি জানেন পার্টিকুলার কাউকে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে না, আমি পত্রিকার স্বার্থে আমরাও একটা নিউজ করেছি। আমরা গতকালই আমাদের এক সহকর্মী সেই বিষয়ের সাথে আলোচনা করেছেন এবং দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট মেম্বার প্রেসিডেন্ট ইন্ডিয়ান সাহেবের সাথেও কথা বলছেন। ওনারা এখনো ফাইনাল করেনি, তবে একটা আভাস ইঙ্গিতে এরকম একটা বলা হচ্ছে যে সে বিষয়ে সভাপতি এবং তারা এখনো এই বিষয়ে নিশ্চিত হতে পারেনি, এরকম একটা কানাঘোষা চলতেছে। 3 বছরের জন্য জনগণ নির্বাচিত হলে আসলে বাংলাদেশের জনগণের সময় চায়। আমাদের হাতে আরেকটি পত্রিকা রয়েছে, দৈনিক রূপসী গ্রাম পত্রিকা। দৈনিক রূপসী গ্রাম পত্রিকায় হেডলাইন করা হয়েছে গতকাল থেকে সড়ক দুর্ঘটনা ছিল, 6 জন মারা গেছে, আহত 32 জন। আর এখানে আরেকটি সংবাদ রয়েছে, মঙ্গলবার থেকে ফের 3 দিনের হরতাল আসছে, রূপসী গ্রাম বলছে। আর একটি এখানে বক্স আইটেম আছে, সেটা আমাদের আঞ্চলিক ভাষায় বক্স আইটেমে হেডলাইন করা হয়েছে যে অবাধি আর এই বুড়া ফল ওই ক্যানগুলি বাচ্চু, অর্থাৎ আমার এই ছোট ছেলে নিয়ে আমি কিভাবে বাঁচবো। অর্থাৎ এক নারী আত্মনাদ করে বলছে এই যে সড়ক দুর্ঘটনায় নিহত একজন স্বজন, তার স্ত্রী বলছে যে তার ছোট ছেলে নিয়ে কিভাবে বাঁচবে। এখানে নারীর নেত্রী হিসেবে উপস্থিত আছেন শামীম আক্তার। আপনি আসলে যে সড়ক দুর্ঘটনায় নিহত স্বজন, বিশেষ করে নারীদের যে আহাজারি, এই আহাজারি কিভাবে বাঁচবে, তাদেরকে জীবনের যে হয়তো কর্মরক্ষণ ব্যক্তির সংসারে তিনি হয়তো মারা গেছেন। এইসব বিষয়ে আসলে আমাদের শুধু সড়ক নিরাপত্তার চাইতে যে রাষ্ট্রের যে মানুষের চাহিদার যে নিরাপত্তা আছে, মানুষের যে দাবি দেওয়ার নিরাপত্তা, অধিকারের নিরাপত্তাটাই কি জরুরি মনে করছেন না? ধন্যবাদ।
সম্মানিত মডারেটর, গতকাল আমাদের কক্সবাজারের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এটি অত্যন্ত দুঃখজনক যে ছয়টি তাজা প্রাণ এখানে আমরা দেখছি যে নিহত হলো এবং আহত আরো 32 জন, এবং আরেকটি পত্রিকা আসছে নিহত আটজন। এই নিহত 8টি পরিবারের অনেকগুলো সদস্য, তারা কিন্তু তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিগুলোকে তারা হারালো। যেটি যে আঞ্চলিক কথায় যেটি আসছে যে অবাজি আর এই গোড়া গোয়া লই কেন করি বাড়ছে, এই বিষয়টা মূলত একজন নারীর আর্তনাদ। যেটি দেখলাম আমি যে বিগত 22 দিন পূর্বে তার একটি সুশীপুত্র সে জন্মগ্রহণ করেছে, যে শিশুপুত্রটি সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে বড় হবে। সে পাবে না তার ভরণ পোষণের নিশ্চয়তা, তার খাবারের নিশ্চয়তা, তার সুন্দর আগামী। তো আমি যেটি ভাবছি যে সড়ক দুর্ঘটনায় নিহত রোহিঙ্গা হোক আর বাংলাদেশি হোক, তারা মূলত মানুষ। এই পরিবারগুলো সম্পূর্ণ তারা পথে নেমে গেল। বিশেষ করে নারী সদস্য যারা, তারা কিন্তু পরিবারের স্বামী, বাবা কিংবা তাদের ছেলে, এই সমস্ত পুরুষ সদস্যদের উপরে নির্ভর করে তাদের জীবনযাত্রা। তো তারা রাষ্ট্রীয়ভাবে আমরা যেটি বলতে চাই যে আর কত প্রাণ এভাবে আমাদের সড়ক দুর্ঘটনার মধ্যে নষ্ট হবে। আমাদের নারীরা তাদের স্বামী হারাবে, তারা ঘর হারা হবে, তারা তাদের পরিবারের অনিশ্চয়তায় থাকবে। আমরাও এটি নিয়ে সবাইকে একটু ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে। আমাদের হাতে আরেকটি দৈনিক আছে, দৈনিক ইরানি পত্রিকা। এটা অনেক বড় করে হেডলাইন করা হয়েছে যে এখানে উখিয়ায় সড়ক দুর্ঘটনায় 7 শ্রমিক নিহত, আহত 30। আচ্ছা, আমি ইকরাম চৌধুরী টিপুর কাছে জানতে চাই, যেখানে আরো কয়েকটি হেডলাইন্স আছে, সাব হেডিং যেটা বলা হয়েছে যে জাতীয় ইস্যু এটা, কিন্তু এখানে আমি দেখছি যে উখিয়ায় সড়ক দুর্ঘটনা এখানে নিহত 7, আবার কোন পত্রিকা, আপনার পত্রিকায় 6, আবার আরেকটি পত্রিকায় আমরা দেখতে পেয়েছি যে 8 জন। আসলে এই যে সংখ্যার ব্যাপারে অনেক যে মত পার্থক্য পত্রিকাগুলোর মধ্যে দেখা যাচ্ছে, আসলে এসব নিয়ে জনগণকে জানানোর দিকে সঠিক সংখ্যাটি কত? আসলে এটা মত পার্থক্য ঠিক না, সংখ্যাগত বিভ্রান্তিকর তথ্য, অনেকটা পাঠকরা বিভ্রান্ত হয়। এটা বিভ্রান্তির আসলে সূত্রপাত কিন্তু স্থানীয় সোর্স এবং পুলিশ। প্রথমে আমাদের যারা সাংবাদিক, যখন সড়ক দুর্ঘটনা হলো, প্রথমেই আমাদের সাংবাদিকদের একটা সোর্স থাকে পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী। এখন পুলিশই যদি বলে যে হ্যাঁ একটা পত্রিকা আসছে এটা নিয়ে, মানে কক্সবাজারের পুলিশের একটা বিভ্রান্তিকর তথ্য, যে প্রথমে বলছিল যে 8 জন মারা গেছে, পরে আবার পুলিশ বলতেছে যে না 8 জন না, কি করে বলছে যে 6 জন মারা গেছে। এটা নিয়ে হয়তো একটা বিভ্রান্তি, কিন্তু সাংবাদিকরা অবশ্যই এটা ঠিক যে সর্বশেষ যখন আমাদের পত্রিকা হতে যায়, তখন একটু দেখতে হবে যে আসলে সর্বশেষ কি তথ্য দাঁড়াচ্ছে, পুলিশের কি তথ্য দাঁড়াচ্ছে, ওখানে এলাকাবাসী কি বলতেছে, এবং হাসপাতালের সূত্র থেকে কি খবর আসছে, কতজন মারা গেছে, এটা নিয়ে আসলে একটু সতর্ক হওয়া দরকার। সব আপডেট গুলো দিয়ে তারপর জনগণকে জানানো দরকার। এখানে কিন্তু মারা গেছে লিখছে হেডলাইন 7 জন, কিন্তু ভিতরে কিন্তু 6 জনের নাম। এবং আমরা কয়েকটা দলিলে দেখেছি যে মৃতের যে ছবি দেওয়া হয়েছে 6টি ছবি, মৃতের ছবি 6টি, কিন্তু তারা বলছে সেখানে 7-8 জনের মৃত, তারা আরেকজনের ছবি তারা পায়নি। তাহলে এই বিষয়টা তো নিজেদের দায়িত্বের একটা বলতে পারে যে আসলে সঠিক বিষয়টি জানা, সঠিক তথ্য নির্ভরযোগ্য হওয়া উচিত, তাহলে যেটা পাঠক পড়বে। আমাদের সাংবাদিকদেরও একটা দায়িত্বশীল ভূমিকা থাকা চাই। এখানে আরেকটা বিষয় আছে, অনেক সময় দেখা যায় যে এখানে স্ক্রোলের দ্রুততম সময়, আমরা দ্রুততম সময়ে যদি সংবাদটা দিতে গিয়ে সংবাদের বস্তুনিষ্ঠতা কোনো প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা। টেলিভিশন সাংবাদিকের ক্ষেত্রে আপনি তো জানেন, আসলে প্রথম দর্শক তো টেলিভিশনই দেখে, পত্রিকা দেখে পড়ে। টেলিভিশন যখন দেখে তখন যদি একটা মানে বিভ্রান্তিকর তথ্য যদি দেখে, তখন যারা পাঠকরা কিন্তু, দর্শকরা কিন্তু বিভ্রান্তি করে থাকে, একজন মারা গেছে, পরে যদি জানে যে না এতজন তো না এতজন ছিল, তাহলে টেলিভিশনের গ্রহণযোগ্যতা নিয়েও একটা মানে দর্শকদের মধ্যে একটা মানে ইয়ে পড়ে যায়, ঠিক না? ঠিক না, আসলে ঠিক। আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক সমুদ্র বার্তা। এখানে যে প্রধান শিরোনাম, টানা হরতালের
পর অনুষ্ঠিত হলো জেএসসি ও জেডিসি পরীক্ষা। আর আরেকটি আছে এখানে যে মুখে সড়ক দুর্ঘটনায় এখানে নিহত সংখ্যা ঠিক লেখা হয়েছে। আরেকটি বিষয় এখানে বক্স করে আইটেম করা হয়েছে যে ওদের মৃত্যুর ভয় নেই ওদের, অর্থাৎ এই যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রাণহানি হচ্ছে, কিন্তু তারপর লোকজন বাদল ছোড়া হয়ে গাড়িতে করে সেই ঝুঁকি নিয়ে ছুটে চলেছে। এই বক্স আইটেমটা জনগণের সচেতনতা কি জরুরি নয় যে একটি সড়ক নিরাপত্তার জন্য শুধু কি না, এখানে আসলে এই দুর্ঘটনার যারা মর্মান্তিক দুর্ঘটনা যারা শিকার তারা কিন্তু সবাই রোহিঙ্গা। এখানে একটা বিষয় জানা রাখা দরকার যে টানা হরতাল ছিল 5 দিন বা 4 দিন টানা হরতালের পর তারা এর আগেও নানা ধরনের টানা হরতাল ছিল। এই কারণে এই যে রোহিঙ্গা যেটা আনরেজিস্টার্ড ক্যাম্প আছে ওখানকার অধিকাংশ রোহিঙ্গারাই কিন্তু বাইরে কাজে করছে, তারা রেশন পায় না, তারা সরকারি কোনো সাহায্য পায় না, কোনো দিন মজুর করে সংসার চালায়। এখন যেই হরতাল শেষ হলো সকাল থেকেই তাদের একটা ভোর থেকেই তাদের একটা কাজ যাওয়ার একটা ইয়ে ছিল, তৎপরতা ছিল। এখন গাড়ির সংখ্যা হয়তো কম, প্রচুর সমাজের মানুষ এই বাসগুলা করে গিয়ে তো মানে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার। আচ্ছা, আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক আজকের দেশ বিদেশ। এখানে যে হেডলাইন গুলো রয়েছে যে যারা আমাদের কমিটি নিয়ে একটি সংবাদ রয়েছে তারপর কে সড়ক দুর্ঘটনা নিহত 6, এটা ঠিক আছে। এখানে সবচেয়ে যেটা আমাদের কাছে যেটা জরুরি মনে হচ্ছে, জেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুপস্থিত 669 জন, ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়ছে, হরতাল নিয়ে উদ্বিগ্ন পরীক্ষার্থী অভিভাবক। আচ্ছা শামিউল, আপনি কি বলবেন যে এই যে ঝরে পড়ছে এবং এখানে বালিকাদের সংখ্যা বেশি বলা হচ্ছে, এখানে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, নারী শিক্ষার্থীদের বেশিরভাগ ঝরে পড়ছে, আর এই জেলায় যে জেএসসি জেডিসি পরীক্ষায় যে অনুপস্থিতি 669 জন, এটি তো আমাদের শঙ্কিত করে, উদ্বিগ্ন করে। এমনিতে কক্সবাজার জেলা বাংলাদেশের প্রান্তিক জেলা শহর। এমনিতে আমাদের শিক্ষার হার, সচেতনতার হার অপরাপর জেলা থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি। তার মধ্যে যে জেলার জেএসসি এবং জেডিসি পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা 669 জন, এটি আমাদেরকে ভাবিয়ে তোলে, আমাদেরকে এটি চরমভাবে আমাদেরকে আহত করে। কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে এই চলমান আমাদের জেএসসি জেডিসি পরীক্ষা অসম্ভব গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন আমাদের স্টুডেন্টদের জন্য। এই সময়ে হরতালের কারণে পরীক্ষার যে সময়সূচি, তারা এখান থেকে সময়সূচির সাথে তাদের প্রস্তুতির সাথে তারা মিলিয়ে উঠতে পারতেছে না, এই জন্য ঝরে যাচ্ছে। তারা অনেকটা আশাহত হয়ে তারা ঝরে যাচ্ছে, পরীক্ষার প্রস্তুতির সাথে তাদের সময়সূচির সাথে তারা তাল মিলাতে পারতেছে না। আরেকটা বিষয় যেটা যে কন্যা শিশুদের ঝরে যাওয়ার কথা, যে তারা দূর থেকে এসে হয়তো কোনো আত্মীয় স্বজনের বাসায় উঠে কিংবা কোনো হোস্টেলে উঠে কিংবা কোনো অন্যান্য জায়গায় তারা স্থান করে নেই কয়েকদিন পরীক্ষা দেওয়ার জন্য। যখন দেখা যায় পরীক্ষাগুলো ঠিক মতো অনুষ্ঠিত হয় না, তখন তারা অনেকটা আশ্রয়হীনতায় ভুগে, তারা নিরাপত্তাহীনতায় ভুগে, আর্থিক দৈন্যতায় ভুগে। এসব কারণে বিশেষ করে মেয়েদেরকে তাদেরকে ফিরে যেতে হবে। হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি এদের ঝরে পড়ার জন্য সহায়ক ভূমিকা পালন করছে, আর যদি হয়ে থাকে তাহলে এসব বিষয়ে কি আমাদের রাজনৈতিক নেতৃত্বদের চিন্তা করা উচিত বা অনুমান করছে? এটা তো অবশ্যই উচিত, কারণ হরতালের পরীক্ষার সময় গিয়ে হরতাল দিতে রাজনীতি করে না তারা, তখন তারা চিন্তাও করে না যে আমার ছেলে বা আমাদের বাচ্চারা পরীক্ষা দেয়, পরীক্ষা দিচ্ছে, এবং এটা তাও হচ্ছে এটা চূড়ান্ত পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, তো চিন্তাও করে না। আমি এখানে একটা বিষয় যোগ করতে চাচ্ছি যে আজকে একটি পত্রিকায় দেখলাম আগামী রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এই জন্য রোববার সোমবারকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে এবং মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারকে সম্ভাব্য তারিখ রাখা হয়েছে, যেখানে এদেশের গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই পরীক্ষাগুলোকে মূল্যায়ন না করে তারা মূল্যায়ন করতেছেন আমাদের রাজনৈতিক দলের রাজনীতিকরা, তারা মূল্যায়ন করতেছেন বিদেশি একজন অতিথির বাংলাদেশের সফর বা রাজনীতিতে তার সংশ্লিষ্টতা। অথচ আমাদের যে আগামী আমাদের সোনালী ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ যারা বিনির্মাণ করবে, আমাদের প্রজন্ম, তাদের কথা চিন্তা না করে, তাদের
আর বিদেশি একজন মানে মানুষ কূটনৈতিকের আসবে, কথা কূটনৈতিকের সম্মানে কথা চিন্তা হরতাল করে করছে তারা না, হরতাল করছে কিন্তু না। আমাদের ছেলে মেয়েদের পরীক্ষার কথা ভাবছে না। পাচ্ছি না। আমরা ধিক্কার জানাচ্ছি এবং আগামীতে রাজনীতিতে যে ইস্তিহার, রাজনৈতিক ইস্তিহারে আমরা চাচ্ছি যে হরতাল এটি যেহেতু গণতন্ত্রের একটি অংশ, এটি থাকবে, কিন্তু হরতালটা এভাবেই যে যে যার মতো করে তারা পালন করতে পারবে, কারো উপর চাপিয়ে দেওয়া হবে না, সন্ত্রাসবাজি করা হবে না, বোমাবাজি করা হবে না, জোর করে কোনোদিন হরতালকে চালিয়ে নিতে পারবে না। যে যার অবস্থান থেকে হরতাল স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে হরতাল পালনের অধিকার সকলের থাকবে, কিন্তু থাকবে। জোর করে চাপিয়ে দেওয়া দেওয়া যাবে যাবে না, না, হরতাল করতে বাধ্য করা যাবে না। বাধ্য করা যাবে না। খুব সুন্দর আলোচনা হয়েছে। আমরা আরেকটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দৈনিক সমুদ্র কণ্ঠ পত্রিকা। এখানে প্রধান যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, রোহিঙ্গারা দলে দলে আসছে বাংলাদেশে। তারপরে রয়েছে একটি সিঙ্গেল কলামে আজ পবিত্র আসরে, এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে পূর্ববর্তী অনুষ্ঠানে। তারপরে যে সেকেন্ড লিগটা আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কণ্ঠে, টার্গেট সংসদ নির্বাচন, মহেশখালীর গভীর অরণ্যে চলছে অস্ত্রের প্রশিক্ষণ। আচ্ছা, একটার জন্য টিপু আপনি কি বলবেন যে এই যে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মহেশখালীর গভীর অরণ্যে অস্ত্র, আমরা কিছুদিন আগেও র্যাব এবং পুলিশ অস্ত্রের কারখানা সেখানে সন্ধান করেছে, আসলে মহেশখালীতে যে কারা দিচ্ছে এবং কি লক্ষ্যে, নির্বাচনকে লক্ষ্য করে না রাজনৈতিক সহিংসতার কারণে এই প্রশিক্ষণ গুলো, এই অস্ত্রের ঝঞ্ঝানো চলছে মহেশখালীতে? আসলে বাংলাদেশের মধ্যে মহেশখালীকে বলা হয় যে অস্ত্র তৈরির একটা প্রধান কারখানা। আমরা আগেও দেখেছি যে এখানে যখন কোনো বিশেষ যে একটা অভিযান চলে, তখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র উদ্ধার হয়। তো সুতরাং বাংলাদেশের যে কোনো সন্ত্রাসী একটা গ্রুপ বলে বা আপনার বাহিনী বলে, সকলেরই টার্গেটটাকে মহেশখালী থেকে আমরা অস্ত্রগুলো সংগ্রহ করি। তো এরকম একটা মনে করেন রাজনৈতিক সহিংসতা বা এরকম একটা মানে নির্বাচনী সময়সূচি আসলে এই সন্ত্রাসীরা যারা আসলে, আমি তো তাদেরকে বলবো ভাড়াটিয়া, হ্যাঁ, ওরা তখন ওখান থেকে অস্ত্র নিয়ে বাইরে বিক্রি করে, যারা আছে কারিগর আছে, এবং ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানে বিভিন্ন আশ্রয় শাখা তারাও দেওয়া হয়ে থাকে। এরকম একটা টার্গেট থাকে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সময় আসলে তারা তৎপর হয়ে থাকে। এই সময়টা তাদের জন্য অনেকটা সুবর্ণ সময়। এটা তাদের মানে প্রধান মৌসুম, হ্যাঁ, প্রধান মৌসুম আমরা বলতে পারি। কিন্তু ধর্ম হচ্ছে যে এই মহেশখালী তো বাংলাদেশ কারণ এই রাষ্ট্রটির বাইরে নয়, এখানে কি শুধুমাত্র পাহাড় শ্রেণী, তারপরে হচ্ছে কি যাতায়াতের দুর্ভোগ্য অবস্থার কারণে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পর্যন্ত পৌঁছাতে পারে না? না, এরকম পাহাড় তো আরো অনেক জায়গায় আছে, ওখানে তো হচ্ছে না। হ্যাঁ, পালক চট্টগ্রাম আছে, আপনার এই যে বাঁশখালী আছে, ওখানে তো এরকম ঘটনা নাই। আরো অন্যান্য জায়গায় পাহাড় আছে, ওখানে যেতে ওখানে যদি এরকম কিছু না হয়ে থাকে, তো মহেশখালীকে নিয়ে কেন এরকম হবে? মহেশখালীতেই কেন এরকম পাহাড় মানে অস্ত্রের জন্ম নেয়? মহেশখালীকেই কেন বলা হচ্ছে সন্ত্রাসী কেন্দ্র এবং অস্ত্র তৈরির প্রধানতম একটা দেশীয় অস্ত্র তৈরির একটা প্রধান মানে কারখানা, প্রধান ঘাঁটিগুলো কেন বলা হচ্ছে? এটা আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের একটা মানে সদিচ্ছার বিষয়, মানে সদিচ্ছার বিষয় থাকে, আন্তরিকতার বিষয় থাকে, হ্যাঁ, এবং একটা মানে ইনডাইরেক্ট একটা ইন্ধন অথবা এরকম যে হ্যাঁ, কারণ কি এটা খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে মহেশখালীর যে কয়েকটি ইউনিয়ন আমরা দেখতে পাচ্ছি, তারাবাড়ছড়া, শাপলাপুর, তারপরে বারো, এই কয়েকটি ইউনিয়নকে টার্গেট করে খুব দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করা দরকার, অন্তত জাতীয় নির্বাচনের আগে। না হয় এই অস্ত্রের ব্যবহার রোধ করা অসম্ভব হয়ে পড়বে, আগামী জাতীয় নির্বাচনও এটা প্রশ্নবিদ্ধ হতে পারে, সে ব্যবহার হতে পারে। তো আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক দৈনন্দিন। দৈনিক দৈনন্দিন পত্রিকায় এখানে যে 8 জন মারা গেছে বলে দাবি করা হয়েছে সড়ক দুর্ঘটনায়, আহতের সংখ্যা 30 বলছেন। আরেকটি সেকেন্ড লিড যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে হরতাল শেষে যানজটে ঢাকার শহরবাসী। তারপরে এখানে আরেকটি স্থানীয় সংবাদ রয়েছে, সেটি হচ্ছে সেন্ট মার্টিনে চলাচলকারী অবৈধ জেটি উচ্ছেদ নোটিশ। অর্থাৎ এখানে যে বলা হয়েছে যে সংবাদগুলোতে যে হরতালের পর একেবারে আবার মানুষ জীবন শুরু করছে, যানজট। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেন্ট মার্টিন চলাচলকারী অবৈধ জেটি উচ্ছেদ, সেন্ট মার্টিন কিন্তু 4টি জাহাজ ধরে চলাচল করে, তাদের জেটিগুলো কি এতদিন অবৈধভাবে পরিচালনা করে আসছিল? না, এখানে অবৈধ বলতে আমরা কেন বলবো, আবার বৈধ কেন বলবো, অনেকটা মাঝামাঝি অবস্থা। হ্যাঁ,
সেন্ট মার্টিনের জন্য, সেন্ট মার্টিনে যারা পর্যটক আসা যাওয়া করে, এই পর্যটকদের জন্য সরকার একটা বিশাল একটা যেটি সাগরিক সাগরিক দিয়ে একটা নির্মাণ করেছে। এটা কিন্তু করা হয়েছে, ওটাই ইউজ করছেন। কিন্তু এই যে আপনার স্থলবন্দরের পাশে কয়েকটা বেশ কয়েকটা জেটি মানে বানিয়ে নির্মাণ করে, মানে ওই জেটি দিয়েই যাত্রী পারাপার হয়। তো এইখানে যদি হ্যাঁ সম্প্রতি আমরা জানতে পারছি সম্প্রতি ওখানে একটা নতুন করে জেটি বানানোর জন্য একটা সরকার বন্দরের ভেতর হ্যাঁ বন্দর না বন্দরের পাশে মাননীয় সংসদ সদস্য ওখানে এটা বিক্রি করছে সম্পর্কে 5-6 কোটি টাকার বড় একটা জেটি হচ্ছে। তার আগে হয়তো এখানে আসলে অনেক মানে অনেকগুলো ব্যাপার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এবং ওখানে নানা ধরনের সিন্ডিকেটও আছে জেটি ব্যবহারের বিষয় নিয়ে। হ্যাঁ, তো আবার স্থলবন্দর কর্তৃপক্ষ চাচ্ছে যে তাদের জেটি ইউজ হোক পর্যটকদের আসা যাওয়ার জন্য। আবার জাহাজ চলাচল যারা কর্তৃপক্ষ বা যারা ইজারাদার, তারা বলছে না আমরা তোমাদের এটা তো খুব নিরাপত্তার জন্য একটা নিরাপত্তা বলে এই জায়গা, ওদিক দিয়ে এখানে পর্যটকরা যাবে, ওটা তো ওখানে আমার স্থান। হ্যাঁ, জেটি আমরা ইন্ডিভিজুয়াল জেটি নিয়ে আমরা এই পর্যটকদের আনা নেওয়া করবো। এটা নিয়ে নানা ধরনের ইকুয়েশন আছে। নানা মতামত আছে, নানা বক্তব্য আছে। তবে আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে আমি যেটা জানতে পেরেছি যে মানুষ সেখানে যে জেটিগুলো যে ব্যবহার করছে, বর্তমান যে জেটিগুলো রয়েছে সেই জেটিতে এক জায়গায় আছে লোকজন হয়রানি বাড়বে কিনা, কারণ একসাথে অনেকগুলো লোক যদি সেখানে হ্যাঁ, এটা নিরাপত্তার বিষয় নিয়েও জড়িত আছে। বিষয়টি গত বছর একটা জেটি যাত্রী ওঠানামা করতে গিয়ে ভেঙে গেছিল ভেঙে গিয়েছে, এবং বেশ কিছু কয়েকজন পর্যটক আহত আহত হয়েছে। হয়েছে। সেজন্য তো সরকার নতুন একটা জেটি নির্মাণ করার উদ্যোগ নিয়েছে এবং এটা হয়তো আমরা জানবো যদি খুব তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি যদি কাজ শেষ করে তাহলে হয়তো আগামী বছর থেকে আচ্ছা, স্বামীদের কাছে আমি যেটা জানতে চাই যে আসলে এই যে সেন্ট মার্টিনে লোক অহরহ যাচ্ছে, কিন্তু এটা তো ওয়েসিস অফ দ্য ওশানস বলা হচ্ছে। এটা এটা এই ওয়েসিস অফ দ্য ওশানকে রক্ষা করতে গেলে সেন্ট মার্টিনে যে লোক যাতায়াত করছে একটা লিমিট থাকা দরকার বলে অবশ্যই মনে করি। অবশ্যই লিমিট থাকা দরকার। যেমন 31st নাইট করবে, তারপর বিশ্ব ভালোবাসা দিবস, এইরকম কিছু দিবসে দেখা যায় যে এত বেশি এখানে গণসমাবেশ হয়, মনে হয় সেন্ট মার্টিন দিকটির জন্য তলিয়ে যাবে। আর পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এখানে যে প্রয় প্রণালী নিষ্কাশন, এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, সবকিছু মিলিয়ে আমার মনে হয় একটা লিমিটেশনে আনা দরকার, যে প্রতিদিন এত থেকে এতজন যেতে পারবে বা থাকতে পারবে। আর এরকম নিয়ন্ত্রণ একটি নিয়ম কানুনের মধ্যে নিয়ে আসাটা উচিত বলে আমি মনে করি। আমাদের হাতে আজকে আরেকটি পত্রিকা রয়েছে, দৈনিক সৈকত পত্রিকা। দৈনিক সৈকত পত্রিকায় বলা হয়েছে যে 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারা। আর একটি সংবাদ আছে এখানে, যে জাতীয় সংবাদ, যে শনিবার মহাজোট ছাড়ছেন এরশাদ। আপনারা জানেন যে বিকল্প একটি জোট গঠন করা হবে, এরশাদ এখানে থাকবেন কি থাকবেন না এই বিষয় নিয়ে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে। আসলে এরশাদের থাকা না থাকা নিয়ে কি রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন নির্ভর করছে কিনা? অনেক কিছুই আসলে আগে দেখা গেছে অনেক কিছু নির্ভর করে। আবার এরশাদ তো আনপ্রেডিক্টেবল ম্যান হিসেবে অনেকে বলা হয়ে থাকে, তার বাইরে এক কথা ভিতরে আরেক কথা। এবং মানে তিনি যে যুগে আছেন মহাজোট, তারাও কিন্তু তার কথাবার্তা নিয়ে বেশি ইয়া হয় না, মানে এত মনে হয় যে উনি মাঠে আছে বলে বলে যায়, তারা যেমন নিশ্চুপ। হ্যাঁ, উনি তো এরকম বলবেই। তো এখন গতকালকে একটা প্রেস মিটিং এ উনি সরাসরি বলে দিয়েছেন যে আমি মহাজোট ছাড় বলেছি। এরকম মহাজোট ছাড়ার ঘোষণা কিন্তু আরো অনেকবার দিয়েছেন। অনেকবার কিন্তু নির্দিষ্ট টাইমে গিয়ে দেখা যাচ্ছে না আপনার কোন খবর নেই, সুস্পষ্ট কোনো ঘোষণা ওই দিন যে আমি আজকে থেকেই চলে গেলাম এরকম কোনো ঘোষণা নেই, আগামী থেকে আমি যাবো। হ্যাঁ, বিকল্পধারা রাজনীতি, প্রেসিডেন্ট আমাদের চৌধুরী এবং এলডিপি কর্নেল অলি, আসমা আব্দুর রব, কাদের সিদ্দিকী, এরকম গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির সাথে ওনার যে বৈঠক হলো, বৈঠক শেষে উনি ঘোষণা দিতে চাচ্ছেন উনি মহাজোট থেকে বেরিয়ে যাবেন। তো তাদের সাথে একটা যুগ করবেন, উনি একটি বিকল্প উনি তৈরি করবেন। এটি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে খুব বেশি যে ভূমিকা রাখতে পারবে আমরা সেটি ভাবছি না।
আচ্ছা, আমরা আরেকটি বিষয় আমরা এখানে আলোচনা করি যে এখানে এরশাদ তার যে এই নতুন যুগপথের যে প্রক্রিয়াটি শুরু করেছেন, এটি সম্ভবত চাপ প্রয়োগের জন্য আওয়ামী লীগ সরকার যে বারগেনিং, ইন্টারনাল বারগেনিং এমন হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে কি, এরশাদের কাছে আবার এরশাদ এরশাদ যেদিকে মুভমেন্ট করে তার কাছে কিছু সংবাদ অথবা কিছু তার কাছে এমন কিছু সংবাদ থাকে যে তার যেদিকে মুভমেন্ট করে ক্ষমতার পাল্লাটা বা ক্ষমতায় যাওয়ার পাল্লাটা সেদিকে ভারী থাকে। ফলে আগামী তত্ত্বাবধায়ক সরকার অথবা এই যে ছোট ছোট দল নিয়ে যে জোটটা করতে চাচ্ছে, এটা একসময় হয়তো পিংস পার্টি হিসেবে তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী কোনো একটা সময় অথবা পার্ট অফ পিংস পার্টি হয়ে যেতে পারে, এমনই অনেকেই বিশ্লেষকরা মনে করছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? না, হতে পারে এরকম। সিয়ার হিসাবে আমরা দেখেছি কয়েকটা পার্টিকে বাইরে রেখে এরশাদ মানে নির্বাচন দিয়েছিলেন, ওই সংকটটা 2 বছর ছিল। পরে আবার ওখানে দিয়ে ওই আবার 88 সালে আমরা দেখলাম এই এরশাদ ইলেকশন দিচ্ছেন পূর্ববর্তী পার্লামেন্ট ভেঙে। তখন এর মধ্যে প্রধান প্রধান বিরোধী দলগুলো ইলেকশনে মানে অংশগ্রহণ করেন, একটা গৃহপালিত বিরোধী দল হিসেবে যাদের বলা হয় আর কি। তো এগুলার আসলে স্থায়িত্ব কতদিন আসলে থাকে বলা যায় না। আবার সে আপনার 96 সালে সম্ভবত মাত্র 1.5 মাস টিকেছিল। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে আসলে সব দলেরই অংশগ্রহণ করার মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, কয়েকটা পার্টিকে বাইরে রেখে না। এখন এরশাদও আসুক, এরশাদও এরকম বলতেছে, কিন্তু আসলে বাস্তবে কি মানে তার উদ্দেশ্যটা কি, এটা হয়তো যদি কারো যদি বলে থাকে যে শনিবারেই তার একটা তার উদ্দেশ্যটা এখন স্পষ্ট নয়, আরেকটু সময় দরকার হবে আমাদের। আর আমাদের হাতে যে আজকে সর্বশেষ যে দৈনিকটি রয়েছে সেটা হচ্ছে দৈনিক কক্সবাজার বাণী। দৈনিক কক্সবাজার বাণীর যে প্রধান শিরোনাম কেন্দ্রীয় শিরোনাম, কিন্তু আমরা একটি সংবাদ এখানে বক্স করে দৈনিককে কক্সবাজার পত্রিকার সম্পাদক ফজলুল মুস্তাফা খান, তিনি দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন, কিন্তু আমাকে গেছেন, কিন্তু অসুস্থ অবস্থায় তাকে উন্নত চিকিৎসায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। আমরা তো তার নিশ্চয়ই সুস্থ আমরা তার সুস্থতা কামনা করছি, আবার ফিরে আসতে পারে, তার দায়িত্ব পালনে সে আবার ফিরে আসবে। প্রিয় দর্শক, আমাদের হাতে ছিল কক্সবাজার থেকে আজ প্রকাশিত 9টি দৈনিক নিয়ে আমরা সংবাদ বিশ্লেষণ করলাম। আর সংবাদ বিশ্লেষণে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী, নারী নেত্রী কবি শামীমা আক্তার এবং আমাদের সিনিয়র সাংবাদিক এনটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার বার্তা সম্পাদক বিক্রম চৌধুরী টিপু। দর্শক, আমাদের এই যে সংবাদ পর্যালোচনার মধ্য দিয়ে বেরিয়ে এসছে যে সকল রাজনীতি সব শেষ কথা হচ্ছে মানুষের উন্নয়ন। তাই রাজনৈতিক দলগুলো দেশের সার্বিক কল্যাণে একত্রিত হয়ে সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশ একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থানে চলে যাবে। দেশের মানুষের এমনই প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা দিয়ে আমরা শেষ করবো আজকের আয়োজন। প্রিয় দর্শক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের সাথে যুক্ত হতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে www.voicemedia.com লিখে আপনাদের আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং আজকের এই অনুষ্ঠানটি আপনারা আবারও আমাদের যে ওয়েব ঠিকানা বললাম যে আমাদের ওয়েবসাইটে পাবেন। আর প্রতি মুহূর্তে কক্সবাজারকে জানতে হলে আপনারা যুক্ত হতে পারেন ভয়েস মেরিনের সাথে। দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো, তবে তার আগে আমরা বলে দিই যে আগামীকাল আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না, কারণ আগামীকাল কোনো দৈনিক পত্রিকা বেরোবে না। আমাদের অন্যান্য আয়োজনের সাথে আপনারা থাকবেন। পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।